এখন আজকে যারা ৩২ নম্বরের অভিমুখে মার্চ করার কর্মসূচি দিল, এখন আওয়ামী লীগের নেতাকর্মীরাও যদি আবেগ তাড়িত হয়ে ৩২ নম্বরে চলে যেত, তাহলে তো একটা রক্তক্ষয়ী সংঘর্ষ তৈরি হতো। হ্যাঁ, সংঘর্ষের আশঙ্কা তো ছিলই, কিন্তু আমি আপনার প্রশ্নটা পুরোপুরি বুঝতে পারিনি, মানে প্রশ্নটা আমি শুনতে পাইনি। এখনো কি বাংলাদেশে আওয়ামী লীগের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করার পরিস্থিতি তৈরি হয়েছে কিনা? আপনি নিজেও তো ঢাকায় আছেন, অনেকেই আত্মগোপনে রয়েছেন, বিশেষ করে যারা বড় মানে প্রথম সারির নেতারা, তারা তো দেশে নেই, তাই না? একদম তৃণমূলের নেতারা বা কর্মীরা রয়েছেন, তারা এখন সবচেয়ে বেশি নিগৃহীত হচ্ছেন। আনিস আলমগীরের বক্তব্যে যদি আমি এইটুকু সারমর্ম বুঝতে পারি। এখনো রাজনীতি মানে নিরাপদ রাজনৈতিক কর্মকাণ্ড করবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা সেই বিষয়ে আসলে আমি খুব একদম ভালোভাবে অত সুন্দর করে মতামত হয়তো বা দিতে পারবো না, কিন্তু আমি মনে করি না যে রাজনৈতিক কোনো বক্তব্য দেয়া হচ্ছিল বা রাজনৈতিক কর্মকাণ্ড সেইভাবে করে শুরু করা হচ্ছিল। আমার কাছে মনে হয়েছে দলের কর্মীদের মনোবলকে শক্ত রাখার জন্য এবং তাদেরকে উঠে দাঁড়ানোর জন্য, তারা ভয় পেয়ে, তারা যেহেতু একের পর এক তারা অত্যাচারিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, তাদেরকে একটু মনোবলটা শক্ত করবার জন্যই আসলে যেইটুকুন প্রস্তাব যেগুলো করা হচ্ছিল বা যেসব কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড যেগুলো করা হচ্ছিল, যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছিল, সম্পূর্ণই কিন্তু ধৈর্য ধারণ করতে বলা হচ্ছিল। এবং আজকের বক্তব্যটাও যদি আপনি শোনেন, এই বক্তব্যের কোথাও কিন্তু রাজনৈতিকভাবে এদেরকে মোকাবেলা করা বা আপনারাও যান, আপনারাও গিয়ে ওদেরকে মোকাবেলা করেন, এরকম কোনো বক্তব্য কিন্তু ছিল না। ছিল ধৈর্য ধরার বিষয়টি এবং আশাবাদ ব্যক্ত করার বিষয়টি। তো আমি এরকম মনে করি না যে এখনই আসলে খুব কড়াভাবে রাজনীতিতে ফিরে যাচ্ছে বা রাজনৈতিক কোনো একটা কাজের ঘোষণা দিয়ে বা রাজনৈতিক কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে আওয়ামী লীগ খুব বড় কোনো কিছু। এখনো তো সেরকম কোনো ঘোষণা আসেনি। আর যে বলা হলো যে 15ই আগস্ট সবাইকে ডাকা হয়েছে, আমরা কি আসলে শুনেছি, মানে আমাদের আওয়ামী লীগের সভানেত্রী কি আসলে 15ই আগস্ট উনি সবাইকে বলেছেন আপনারা সবাই 32 নম্বর অভিমুখে যান, এরকম কি কোনো উনি সরাসরি বলেছেন? আমার জানা নেই। এটা আওয়ামী লীগ থেকে দেওয়া হয়েছিল, শাওন। আওয়ামী লীগের কর্মসূচি ছিল, আওয়ামী লীগের কর্মসূচি, কিন্তু মানে আওয়ামী লীগ থেকে দেয়া কর্মসূচি, কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী কোনো দায়িত্ব নেবে না আওয়ামী লীগের কর্মসূচি? উনি তো সভানেত্রী, উনি তো পদত্যাগ করেন না এখনো। উনি তো ওনার দল চালাচ্ছেন বিদেশে বসে। ওনার সেক্রেটারি কোথায়, ওনার মুখপাত্রকে, তার কোনো পাত্তা নাই। উনি গায়েবী বক্তৃতা দিচ্ছেন, লোকজনকে বিপদে ফেলতেছেন। উনি যদি গায়েবী বক্তৃতা না, ওনার আজকে কি জরুরি হয়েছে ঘটা করে? আপনি যেটা বললেন যে উনি তো একটু শান্ত থাকার কথা বলেছেন, সেটা তো উনি বিবৃতি দিয়েও দিতে পারেন। এটার জন্য একটা নিষিদ্ধ, যে সংগঠনটাকে নিষিদ্ধ করেছে তাদের উদ্দেশ্যে। নিষিদ্ধ হয়নি আনিস ভাই, কে নিষিদ্ধ? কেন ছাত্রলীগ নিষিদ্ধ? ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ তো নিষিদ্ধ না রাজনীতি করতে। না আওয়ামী লীগ তো না, এখানে তো উনি তো বক্তৃতা দিচ্ছেন ছাত্রলীগের উদ্দেশ্যে। না শাওন, আমি জানি সেটা। এই বক্তৃতা তো তিনি দিচ্ছেন ছাত্রলীগের উদ্দেশ্যে, ছাত্রদের উদ্দেশ্যে। আজকে আপনি খেয়াল করে দেখেন, ব্যানার দেখেন, ছাত্র সমাজের উদ্দেশ্যে দিয়েছেন, কিন্তু ছাত্র সমাজের উদ্দেশ্যে দেননি। হ্যাঁ, ছাত্র সমাজের উদ্দেশ্যে, যেটাই হোক, ছাত্র সমাজ তো ওনার এখন ওইটাই, ওনার ছাত্র সমাজকে। আর এখন তো উনি এত ঘটা করে যাওয়ার কি হলো? ওইটা লাইভে আসার কি হলো? লাইভ দিয়ে আসার, আপনি বলছেন যে লিখিত স্টেটমেন্ট দিলে অসুবিধা নাই, লাইভে আসলে অসুবিধা আছে না? কিন্তু আপনি যখন আনুষ্ঠানিকতা করছেন, আপনি যখন চ্যালেঞ্জ দিচ্ছেন, আপনাকেও চ্যালেঞ্জ দিচ্ছে। না, কোনো চ্যালেঞ্জ কিন্তু দেয়া হয়নি কোনো। অবশ্যই এটা চ্যালেঞ্জ যে 5 তারিখে 6 যেদিন উনি আপনার ভাষায় বা আমার ভাষায় যেটা হোক, পালিয়ে যাওয়া বা বাধ্য হওয়া, যেটাই হোক, তো যেটাই হোক, সেই দিবসে এসে 6 মাসের মাথায় উনার আবার ঘটা করে প্রোগ্রাম দেওয়ার কোনো দরকার নাই তো। উনি তো বিভিন্ন প্রোগ্রাম করছেন, উনি তো লাইভে বিভিন্ন বিদেশিদের সাথে কথা বলছেন। উনি যখন জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিতে চান এবং বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে দিতে চান, উদ্দেশ্যে কিন্তু উনি বক্তৃতা দেননি। জাতির উদ্দেশ্যে মানে ছাত্র সমাজ মানে তো বাংলাদেশেরই। কথা হচ্ছে যে আমাদের আপনি কথাটা খেয়াল করেন, ওনার প্রোগ্রামগুলো আপনি খেয়াল করেন। উনি প্লিজ আপনি ওনার প্রোগ্রামগুলো খেয়াল করেন। ওনার প্রোগ্রামগুলো এতদিন ছিল বিদেশিদের সঙ্গে, উনি বিদেশিদের সঙ্গে ওই দেশে এই দেশে কথা বলেছেন, উনি বাংলাদেশের উদ্দেশ্যে কখনো বলেন নাই।
বাংলাদেশ ছাত্র সমাজ তো লন্ডনের ছাত্র সমাজ না, বাংলাদেশের ছাত্র সমাজ এবং ছাত্রলীগ বা অন্য ধরে নিলাম অন্য কেউ, এগুলো তো বাংলাদেশিদের উদ্দেশ্যে উনি বক্তৃতা দিয়েছেন, অন্য কারোর উদ্দেশ্যে না। এবং এই বক্তৃতা আপনি কি পেয়েছেন? সে একই তো কথা, আমি এই করেছি, আমি সেই করেছি, স্বজন হারানো বেদনা, আর কি? এখানে নতুন তো কিছু নাই। উনি তো এমন কোন বক্তৃতা দিয়ে দেন নাই যে যেটাতে রাতারাতি কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, ওনারা অন্য কিছু আনবেন। দেখেন, উনি রাজনীতি কি করবেন না করবেন ওনার ব্যাপার, এখানে আমার করার কিছু নাই, আপনারও করার কিছু নাই। কিন্তু আমি বলতে চাচ্ছি উনি যে সমস্ত পদক্ষেপ গুলো নিচ্ছেন সেগুলোতে সাধারণ এই দেশের মধ্যে একটা হানাহানি হচ্ছে এবং ওনার দলের নেতাকর্মীরা বিপদের সম্মুখীন হচ্ছেন। ওনার দলের নেতাকর্মীরা বললেন যে আপনি কেন বলেন, আমি কেন বলবো না, আমারই তো ভাই ব্রাদার, আমার আত্মীয় স্বজন, আমার দেশের লোক, এরাই তো রাজনীতি করছে। আমরা তো এক ঘরের লোক, তো আমরা এই দেশেরই লোক। ওরা যে ছাত্রলীগ করে বা আওয়ামী লীগ করে ওরা তো অন্য দেশ থেকে আসে নাই, এরা তো আমাদের দেশের নাগরিক। আমি তো এটা বলতে পারি না যে বঙ্গোপসাগরে ফেলে দেন আপনি। আমি একজন ব্লগারের প্রসঙ্গ আমার কাছে কিন্তু আমি একটু বক্তব্য সম্বন্ধে একটা লাইন শুধু বলবো, আজকের বক্তব্য। হ্যাঁ, অবশ্যই উনি ওনার বক্তব্যে উনি সবসময় যা বলেন সেই অংশগুলো অবশ্যই এসেছে, যেটা অনেকের কাছে মনে হয়েছে একই কথা বারবার। কিন্তু আসলে উনি তো যে কথাগুলো মানে একটা সূচনা করতে গিয়ে অনেক কথা উনি বলেছেন, তারপরে উনি কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা বলেছেন ওনার নেতাকর্মীদের উদ্দেশ্যে। প্রথমত উনি ওনার নিজের অবস্থানটা উনি ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। উনি নিজেকে ব্যাখ্যা করবার চেষ্টা করেছিলেন যে উনি কোন পরিস্থিতিতে উনি কি করবার চেষ্টা করেছেন, ওই সময়টাতে উনি কি করবার চেষ্টা করেছিলেন, এবং যেটাকে কোটা আন্দোলন হিসেবে ব্যাখ্যা দিয়ে এত বড় একটা কোটা আন্দোলন থেকে এত বড় টার্ন নিল, সেটার যে উনি শুরুতে উনি কোটা আন্দোলনের পক্ষেই যে ছিলেন, এই বিষয়গুলো উনি প্রথমে ব্যাখ্যা করেছেন। তারপরেও ভাই এতবার বলার পরেও তো কেউ শোনে না, আসলে কেউ তো ওই একই কথাই তো বলার পরেও সবাই মানতে চায় না। তারপর উনি শেষ করেছেন কিন্তু সবাইকে ধৈর্য ধারণের কথা বলে। উনি কিন্তু ওনার নেতাকর্মীকে এখনো বলছেন ধৈর্য ধরতে। উনি কিন্তু কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা করতে বলেননি, রুখে দাঁড়াতে বলেননি। আমি মনে করছি ওনার শেষ এই 20 মিনিট বা শেষ 15 মিনিট এটাকেই আমি ওনার মূল বক্তব্য হিসেবে ধরে নিচ্ছি। আচ্ছা, যে প্রশ্নটি আসলে আমি করতে চেয়েছিলাম, একজন জানতে চেয়েছেন যে তানজিনা নুরি সিদ্দিকী, জনাব আলমগীর ইসলামিক উগ্রতাকে অত্যন্ত ঠান্ডা মাথায় উস্কে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, এই বিষয়ে আপনার মত জানতে চাই। উগ্রতাটাকে কেউ তো উস্কে দিয়েছিলেন, এটা তো অস্বীকার করার উপায় নাই, এবং আমি নিজেও তো এই উগ্রতার বিরুদ্ধে বলেছি, লিখেছি, এটা নতুন করে কি বলবো। তবে ইদানিং তারা সুর বদল করছে, ইদানিং তারা বলছে যে না ওইরকম না। তবে সার্বিকভাবে এই সরকারের কার্যক্রম দেখে অনেকে মনে করতে পারে আসলে এটা কার, ইউনূস সাহেবের সরকার, না এটা বিএনপি সরকার, না এটা জামাতের সরকার, একবার এক সরকার মনে হয় এক দিন। আমি মনে করি যে উগ্রতাকে উস্কাই দিচ্ছে এই অভিযোগ অসত্য না, কিন্তু এটাও ঠিক আওয়ামী লীগ আমলে যে ইসলামিক ফোর্স গুলো যারা ছিল তারাও কোনো স্পেস পায় নাই তাদের বক্তব্য দেওয়ার জন্য, তারাও নির্যাতিত ছিল অনেকভাবে। তারা যেমন তাদের দীর্ঘদিনের বক্তৃতা দিতে দেয় নাই, আবার হঠাৎ করে তারা এত স্বাধীনতা পেয়েছে যে এই স্বাধীনতা আবার তাদের মধ্যে একেবারে এমন উতলে উঠেছে, ইসলামিক রিপাবলিক বাংলাদেশ মনে করেছে আর কি। এটাকে উনি মনে করছেন যে উগ্রতাকে এগিয়ে দিয়েছেন আমার মনে হয়। আচ্ছা, আপনি আপনার বক্তব্যে বলেছেন যে আপনি আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যটি শুনেছেন। আপনার কাছে তার কোন বক্তব্যটি মনে হয়েছে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে উস্কে দিচ্ছেন, কোন উস্কে দেওয়া বক্তব্য, যে কারণে 32 নম্বরে শোনেন উনার বক্তব্য আমি 5 মিনিট শুনেই বুঝে গেছি উনি কি বলতে চাচ্ছেন। সেই প্যানপ্যানানি একই বক্তব্য, একই জিনিস, সেই স্বজন হারানো, সেই আমি কি করেছিলাম, আমি কি করতে চেয়েছিলাম, এটাই উনার বক্তব্য ছিল। কিন্তু আপনি উল্টা কথা বলছেন, আপনি বলছেন যে উনার বক্তব্যে কোন উস্কানিমূলক ছিল। আমি বলছি যে উনি আসছেন, যে বক্তৃতা দিচ্ছেন উনি আসছেন 5 তারিখে, সেটাই উস্কানি, সেটাই উনার বড় ধরনের চ্যালেঞ্জ দেওয়া যে আমি কি করতে পারি। ওনার কেন বক্তৃতা দিতে হবে? ওনার দলের মুখপাত্র নাই, কখনো বক্তব্য দিবেনই না ওনার নেতা কর্মীদের উদ্দেশ্যে। আমি তো মনে করি যে ওনার রাজনীতি থেকে অবসর নেওয়া দরকার। রাজনীতি থেকে অবসর নিলে আওয়ামী লীগের কল্যাণ হবে, দলটার কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে।
যে কোনো মানুষের ব্যক্তিগত অভিমত হতেই পারে। রাজনীতিকে অপশন নিতে হলেও তো একটি প্রক্রিয়ার মাধ্যমে যায় রাজনৈতিক দলগুলো, তাদেরকে কাউন্সিল করতে হয়, তাদেরকে নতুন করে নেতা নির্বাচন করতে হয়, এবং উনি 6 মাস উনি একটা দলের সভানেত্রী, উনি কোন প্রক্রিয়া নিজে পালন করছেন? উনি দলের কোন গণতন্ত্র ওনার দলের মধ্যে আছে? একটা দলের সভানেত্রী বা এবং একই সঙ্গে উনি প্রধানমন্ত্রী, উনি ক্ষমতাচ্যুত হলেন, উনি তো এমনিতে দলে থাকতে পারেন না, তারপরে উনি দল আঁকড়ে আছেন। উনি দলের মধ্যে ওনার দলের মধ্যে সেক্রেটারি কে, ওনার দলের মুখপাত্র কে, ওনার দলের নেতারা কে কোথায়? কোনো ইয়ে নাই তো এখানে। ওনার দল তো এখন ফেসবুক পেজ, এটা দিয়ে তো একটা বাংলাদেশের একটা বৃহত্তর একটা রাজনৈতিক দল চলতে পারে না। আমি আওয়ামী লীগের শত্রু না এবং আওয়ামী লীগের প্রেমিকও না, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটা অপরিহার্য দল। আমি মনে করি আওয়ামী লীগের রাজনীতি ফুরিয়ে যায় নাই, কিন্তু শেখ হাসিনা যে কার্যক্রমগুলো করছেন এগুলোর দ্বারা মনে হচ্ছে যে আওয়ামী লীগ একটা ফেলনা দল। উনি এটাকে উনার নিজের যা ইচ্ছা তাই ব্যবহার করছেন, উনার পারিবারিক সম্পত্তি মনে করেছেন, কিন্তু তা না। এখানে লক্ষ লক্ষ মানুষ আছে, কোটি কোটি মানুষের এই শ্রম আছে, ঘাম আছে এই দলটার প্রতি, তাদের একটা আবেগ আছে। উনি ওই আবেগের কোনো পাত্তা দিচ্ছেন না, উনি ব্যক্তিগত আবেগকে পাত্তা দিচ্ছেন। সেই জন্য উনি দল থেকে পদত্যাগ করছেন না। উনার উচিত পদত্যাগ করে এই দলটাকে নন শেখ ফ্যামিলির হাতে ছেড়ে দেওয়া। শেখ ফ্যামিলির লোকজন কি করছে সেটা আমরা দেখেছি, দুর্নীতি ছাড়া ওদের কেউ ছাড়া নাই। উনি, ওনার বোন, ওনার আত্মীয় স্বজন সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। উনি এখানে ক্লিন, আমাকে শেষ করতে দেন। উনি ক্লিন একটা নেতৃত্ব দিয়ে যাক। বাংলাদেশে আওয়ামী লীগের প্রয়োজন আছে। আওয়ামী লীগ এদেশের স্বাধীনতার যুদ্ধে অগ্রণী একটি দল, যাদের নেতৃত্বে এদেশের স্বাধীনতা হয়েছে, স্বাধীনতার যুদ্ধ হয়েছে, বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত একটা দল, সেটাকে উনি ধ্বংস করছেন। উনার যে রাজনীতি সেটা এই দলের বিরুদ্ধে রাজনীতি, উনার যে রাজনীতি সেটা পরিবারতন্ত্রের রাজনীতি, উনার যে রাজনীতি সেটা হচ্ছে খামখেয়ালি রাজনীতি। বাংলাদেশের রাজনীতিতে যারা আওয়ামী লীগ আছে তারা বলতে পারছে না, তারা তো ওনাকে কিভাবে বলবে? আমাদের সঙ্গে বলছে তো, আমরা তো জানি তো তারা কি বলছে। আমাদের আত্মীয় স্বজন আওয়ামী লীগ করে তো, তারা তো আওয়ামী লীগ করা ছাড়া না। আমার এই দেশটা তো খুবই ছোট, আপনার ভাই এক দল করে, একজন বিএনপি করছে, একজন আওয়ামী লীগ করছে। এই দেশের তো রাজনীতিতে এটাই। আজকে বিএনপি যেমন একটা বৃহত্তর দল, তেমনি আওয়ামী লীগ এই দেশের একটা বড় একটা শক্তি। আওয়ামী লীগকে দিয়ে এই দেশের রাজনীতি যদি করতে চান আপনি, যারাই শক্তিতে আসুক, তারা আওয়ামী লীগ যদি ইভেন বিরোধী দলেও থাকে, সেটাও তো দেশের জন্য কল্যাণ। আপনি যেভাবে মনে করছেন যে আওয়ামী লীগকে শেখ পরিবার থেকে বের হয়ে আসতে হবে, একইভাবে আপনি কি মনে করেন কিনা যে বিএনপি কে ও জিয়া পরিবার থেকে বের হয়ে আসতে হবে? আসা উচিত, যদি সেখানে যোগ্য নেতৃত্ব না থাকে। কিন্তু শেখ হাসিনা তো প্রমাণ করেছে যে তাদের যোগ্যতার নেতৃত্ব নাই। এখন উনি আউটস্টেড হয়েছেন 16 বছর পরে, এরপরও কি প্রমাণ দিতে হবে? উনাকে রাখতে হবে? উনি এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়ে আসুক, দিক ওনাকে যদি চায় উনি আসবেন, ওনাকে যদি চায় শুনেন, ওনাকে যদি চায় উনি আসবেন। কিন্তু আমি মনে করি যে এত বছর বয়সে এড়িয়ে যাবেন না, বিএনপিতেও একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন কিনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এখন লন্ডনে, বিএনপির অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন লন্ডনে। তো বিএনপি এখন লন্ডন থেকে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, তারেক রহমান প্রতিনিয়ত ফেসবুকে ইউটিউবে বক্তব্য দিচ্ছেন, তারাও তো লন্ডন থেকে রাজনীতি পরিচালনা করছেন। কিন্তু তাদের তো এই অবস্থা হয় নাই, 6 মাস হয় না। তারেক রহমান বাংলাদেশে যাচ্ছেন না কেন? আপনার কি বক্তব্য? তারেক রহমান কেন যাচ্ছে না সেটা তাদেরকে বলেন। কিন্তু আপনি যেটা বলছেন যে বিএনপি পারিবারিক তন্ত্র রাজনীতি করা উচিত কিনা, আমি তো বলছি পরিবারিক তন্ত্র আমি রাজনীতি পছন্দ করি না। এখন বিএনপির লোকজন যদি মনে করে যে তারা তারেক রহমানের থেকে যোগ্য কাউকে পাচ্ছে না, তারা রাখবে। তেমনি ভাবে আওয়ামী লীগের লোকজনও যদি মনে করে যে সেখানে হাসিনার বিকল্প তাদের কাছে নেই, তাকে রাখবে। কিন্তু উনি প্রক্রিয়ার মধ্যেই থাকতে হবে। তো তারেক রহমান তো একটা প্রক্রিয়ার মধ্যেই ছিলেন। এখন তো এমন হয় যে নাই যে তারা ইমিডিয়েটলি সরকার থেকে চলে গেছে, তাই এবার তারা যে সরকার থেকে চলে যাওয়ার পর তারা তো কাউন্সিল করেছে, ওনারা সরকার থেকে চলে গেছেন, ওনারা নতুন কাউকে নেতৃত্ব আনতে হবে, নেতৃত্ব নির্বাচিত হতে হবে, কাউন্সিলের মাধ্যমে হতে হবে। সেটা ওনার একটা মুখপাত্র নাই। ওনার দলের ফেসবুক পেজ কিভাবে একটা মুখপাত্র হয়? ফেসবুক পেজটা একটা রাজনৈতিক দল চলতে পারে না। তারেক রহমানকে যদি তার দলের লোক না চায় তাহলে চাইবে না। ব্যক্তিগতভাবে আমি পরিবারতন্ত্রের রাজনীতি বিশ্বাস করি না, আমি চাই না। তবে পরিবারে যদি কোনো যোগ্য ব্যক্তি থাকে হবে, জনগণ যদি চায় হবে না কেন? ধন্যবাদ। মেহের আফরোজ শাওন,
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন লন্ডনে এসেছিলেন, আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, আপনি কবে দলের সভানেত্রীর পদ থেকে মানে সরে যাবেন বা নতুন নেতৃত্ব দিবেন? তখন শেখ হাসিনা বলেছিলেন যে দলের একজন কাউন্সিলরও যদি না চায়, আমি দলের সভানেত্রী পদ থেকে সরে যাব। তো গত 17 বছর আগে লন্ডনের সোয়াস ইউনিভার্সিটিতে, ইউটিউবে এটি আছে। তো 17 বছরে একজনও ওনার প্রতিদ্বন্দ্বী পাওয়া গেল না বা কাউন্সিলে প্রতিযোগিতাই হলো না। আমরা এখানে দেখি যখন ঋষি সুনাক যখন লিডারশিপ তৈরি করেন, তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেকে সরে গেলেন, নতুন লিডারশিপের জন্য অন্তত প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকে। তো